একসময় সিনারি ক্যাপস মানে ছিল যুদ্ধের মুভির এক্সপ্লেনেশন, কিন্তু অনেক দিন আর কোনো যুদ্ধের মুভি না আসায় তোমরা অনেকেই যারা অপেক্ষা করছিলে তাদের জন্য নিয়ে এলাম বিহাইন্ড এনিমি লাইন্স এর এক্সপ্লেনেশন। এক সৈনিক দুর্ঘটনাবশত ফেসে যায় শত্রুদের টেরিটরিতে, আর সেই জোন থেকে কিভাবে সে জীবন নিয়ে ফেরে তার উপরেই ভিত্তি করে আজকের মুভির গল্প। তাই চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই অ্যাড্রিয়াটিক সাগরের ঠিক মাঝখানে ভাসছে এক আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার, যার নাম ইউএসএস কার্ল ভিনসন। এই কার্ল ভিনসন হলো আমেরিকান নেভির এক ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। সাল 1990, তখন বসনিয়াতে এক ভয়াবহ যুদ্ধ চলছে। পুরো বিশ্ব চাইছে এই ধ্বংসলীলা কোনোভাবে থামাতে, আর ঠিক এই কারণে সেখানে শান্তি বজায় রাখার জন্য ন্যাটোর স্পেশাল ফোর্সকে পাঠানো হয়। বসনিয়ার সীমান্তের কাছে মোতায়েন করা এই বিশাল জাহাজ থেকে প্রতিদিন ফাইটার জেট পাঠানো হয় নজরদারির জন্য, আর এদের কাজ হলো আকাশ থেকে প্রতিটা পদক্ষেপের উপরে তীক্ষ্ণ নজর রাখা আর স্ক্যান করে তা রিপোর্ট করা। এই বিশাল জাহাজের অ্যাডমিরাল হলেন লেসিল রেগার্ড। মানুষটা যেমন কঠোর তেমনই দায়িত্বশীল, তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তার পরিষ্কার কথা, সেনাবাহিনীতে ডিসিপ্লিনই হলো সবচেয়ে বড় শক্তি। একদিন তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাডমিরাল পিকের সাথে একটা সিরিয়াস মিটিং করছিলেন। অ্যাডমিরাল পিকে সেন্সিটিভ মানুষ। তিনি রেগার্ডকে পরিষ্কার জানিয়ে দেন যে আমাদের শুধু বসনিয়ার ওই এলাকার উপরে নজর রাখতে হবে, এর বাইরে আর কোনো হিরোগিরি করার দরকার নেই। এমনকি তিনি রেগার্ডকে একটা স্কাই নিউজের সাংবাদিকের কার্ড দিয়ে বলেন, আমি এই সাংবাদিককে জাহাজে এর জন্যই ডেকেছি যাতে আমরা পুরো দুনিয়াকে দেখাতে পারি যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কতটা পরিশ্রম করছি। মানে বুঝতেই পারছো, যুদ্ধের মাঠেও একটা পলিটিক্যাল পিয়ার ধরে রাখার চেষ্টা আর কি। এবার আসা যাক মুভির মেইন দুই ক্যারেক্টারের কাছে, লেফটেন্যান্ট ক্রিস বার্নেট এবং লেফটেন্যান্ট জেরেমি স্টেকহাউস। ক্রিস হলো একজন ফাইটার জেট নেভিগেটর। সে তার কাজের রীতিমতো জিনিয়াস, কিন্তু তার স্বভাবটা একটু অন্যরকম। সে সবসময় তার সাথীদের সাথে হাসি ঠাট্টার মজা করতে ভালোবাসে। তার এই কড়া নিয়মের গণ্ডিতে আটকে থাকা একদমই পছন্দ নয়। অন্যদিকে তার পার্টনার জেরেমি হলো একজন ফাইটার জেট পাইলট। সে সিরিয়াস আর নিজের দায়িত্বের প্রতি 100% ডেডিকেটেড একজন অফিসার। মজার ব্যাপার হলো ক্রিস কিন্তু নেভির এই চাকরিতে একদম বোর হয়ে গেছে। সে মনস্থির করে ফেলেছে যে যত দ্রুত সম্ভব এই চাকরি ছেড়ে সে বাড়ি ফিরে গিয়ে একদম নতুন করে জীবন শুরু করবে। তাই সে কোনো কিছু না ভেবে তার রেজিগনেশন লেটার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিয়ে দেয়। এখন এই রেজিগনেশন লেটার পাওয়ার পর অ্যাডমিরাল রেগার্ড সরাসরি ক্রিসকে তার কেবিনে ডাকেন। ক্রিসের এই খামখেয়ালি আচরণ অ্যাডমিরালের কাছে একদমই পছন্দ নয়, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে ক্রিস একজন অত্যন্ত দক্ষ আর ট্যালেন্টেড অফিসার। রেগার্ড ক্রিসকে জিজ্ঞেস করে যে হঠাৎ নেভি কেন তুমি ছেড়ে দিতে চাইছো। ক্রিসও কোনো রাগ ঢাক না করে সরাসরি উত্তর দিয়ে বলে এখানে তার আসল যোগ্যতার কোনো মূল্যায়ন হচ্ছে না। তার জীবনটা একটা অর্থহীন আর বোরিং রুটিনের মধ্যে আটকে গেছে। তার মনে হয় এই কাজে কোনো থ্রিল বা রোমাঞ্চ নেই, এর কোনো বড় উদ্দেশ্যও নেই। শুধু শুধু অকারণে সে মিশনে যায় আর ফিরে আসে। ক্রিসের মুখে এই কথা শুনে অ্যাডমিরাল রেগার্ড তো রেগে একদম ফায়ার। তিনি রেগে গিয়ে বলে তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করো কি করে? শোনো, প্রথমে তুমি তোমার বাকি থাকা 2 সপ্তাহ ডিউটি এখানে শেষ করবে, তারপর আমরা ভেবে দেখব যে তোমার নেভি ছাড়া উচিত কিনা। এই বলে তিনি ক্রিসকে তার কেবিন থেকে বিদায় দেয়। আর এখান থেকে শুরু হয় গল্পের মেন থ্রিল। কেননা বোরিং লাইফ থেকে বাঁচতে চাওয়া ক্রিস ঘুণাক্ষরেও জানে না যে তার এই শেষ 2 সপ্তাহের ডিউটিতে কি ভয়ানক মিশন অপেক্ষা করছে। এরপর ক্রিস আর জেরেমিকে একটা নজরদারির মিশনে পাঠানো হয়। এটা একদমই একটা সিম্পল মিশন ছিল। তাদের যে শত্রুদের এলাকার চারিদিকে নজরদারি করে ফিরে আসতে হবে। সেই অনুসারে ক্রিস আর জেরেমি তাদের ফাইটার জেটে বসে সোজা আকাশে উড়াল দেয়। চোখের পলকেই তাদের সুপারফাস্ট জেট মেঘ চিরে পাহাড় আর বরফে ঢাকা জঙ্গলের উপর দিয়ে উড়তে থাকে। আজকের আকাশ একদম পরিষ্কার, চারিদিকটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু ওড়ার মাঝপথে ঘটে এক বিশাল গন্ডগোল। হঠাৎ ক্রিস তার রাডারে একটা সন্দেহজনক জায়গায় কিছু মুভমেন্ট দেখতে পায়। জায়গাটা হলো ডিমিলিটারাইজড জোন। তোমরা যারা এই জোন সম্পর্কে জানো না তাদের জন্য বলি, এটা এমন একটা রেস্ট্রিক্টেড এলাকা যেখানে কোনো সাধারণ মিলিটারি বা সামরিক কার্যক্রম সম্পূর্ণ নিষেধ। এমনকি ন্যাটোর ফাইটার জেটরাও সেখানে ঢোকার কোনো পারমিশন পায় না। কিন্তু ক্রিসের সন্দেহ হয় যে এখানে নিশ্চয়ই এমন কিছু হচ্ছে যা দুনিয়ার চোখ থেকে আড়াল করা হচ্ছে। তাই সে সাথে সাথে জেরেমিকে বলে চলো আমরা ওইদিকে যাই, একটু দেখে আসি কি হচ্ছে। কিন্তু জেরেমি তো একদম বাই দ্য বুক অফিসার। সে সরাসরি মানা করে দেয়, আমাদের অর্ডার একদম ক্লিয়ার,
ওখানে যাওয়া আমাদের উচিত নয়, এটা সোজা রুলস ব্রেক করা হবে। কিন্তু ক্রিস কি আর এত সহজে শোনার পাত্র? সে জেদ ধরে বলে, জাস্ট জেটের ক্যামেরা অন করে কিছু ছবি তুলেই আমরা ফিরে আসব। আর শেষমেশ জেরেমি রাজি হয় এবং জেটটাকে ওই রেস্ট্রিক্টেড জোনের দিকে ঘুরিয়ে দেয়। তারা জেটের হাই রেজুলেশন ক্যামেরা অন করে ছবি তুলতে তুলতে ওই জায়গার উপর দিয়ে উড়ে যায়। আর ঠিক তখনই তারা নিচে এমন কিছু দেখে যা দেখে তাদের রক্ত হিম হয়ে যায়, কারণ নিচে দাঁড়িয়ে আছে বসনিয়ান সাব আর্মির বিশাল সব ট্যাঙ্ক আর সৈন্য, যাদের সেখানে কোনোভাবেই থাকার কথা ছিল না। এদিকে সেই সাইবেরিয়ান সৈন্যরাও আমেরিকান ফাইটার জেট দেখে তো পুরোই থবনে যায়। সাথে সাথে এই খবর চলে যায় বসনিয়া সার্ব আর্মির সবচেয়ে নিষ্ঠুর কমান্ডার জেনারেল মিরোস্লাভ লোকারের কাছে। খবর পেয়ে জেনারেল লোকার তার সবচেয়ে ডেডলি ট্র্যাকার সাশাকে পাঠিয়ে দেয়। মনে রেখো, এই শান্ত দেখতে মানুষটা যে কোন লেভেলে ব্রুটাল তা একটু পরেই দেখতে পারবে। সাশা তার সাথে একটা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লঞ্চার সহ গাড়ি নিয়ে স্পটে পৌঁছায়। এরপর সে 1 সেকেন্ড দেরি না করে ফাইটার জেটের উপরে টার্গেট লক করে পরপর 2টো মিসাইল ফায়ার করে। মুহূর্তে ক্রিস তার রাডারে মিসাইল অ্যালার্ট দেখে পুরোই চমকে যায়, কারণ তারা কল্পনাও করেনি যে এমন কিছু এখানে ঘটতে পারে। জেরেমি তার স্কিলের সর্বোচ্চটা দিয়ে জেটটাকে বাঁচানোর চেষ্টা করে। সে দ্রুত জেটটাকে ঘোরায় আর খাড়া নিচের দিকে ড্রাইভ করে মিসাইলগুলোকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিসাইলগুলো তাদের একদম পাশ ঘেঁষে বেরিয়ে যায়। সাথে সাথে তারা ডিকয় ফ্লেয়ার রিলিজ করে। ডিকয় ফ্লেয়ার্স হলো এক ধরনের আগুনের গোলা যা মিসাইলকে ধোঁকা দিতে ফায়ার করা হয়, কিন্তু শাসার মিসাইলগুলো এতটাই অ্যাডভান্স ছিল যে সেগুলো ফ্লেয়ার্সকেও ফাঁকি দিয়ে আবারও জেটের দিকে ফিরে আসে। আর কোনো উপায় না দেখে তারা এবার একটা চরম ডেডলি ট্রিক প্লে করে। একটু দূরে গিয়ে পাহাড়ের নিচে তারা জেটের 2টো ফুয়েল ট্যাঙ্ক ড্রপ করে দেয়, যার ফলে নিচে একটা বিশাল বিস্ফোরণ হয়। আর এই মিসাইলগুলো আসলে হিট সিগনেচার ফলো করে টার্গেট হিট করত, তাই ফুয়েল ট্যাঙ্কের বিশাল বিস্ফোরণের তাপে মিসাইল দুটো কনফিউজ হয়ে যায়। ফলে একটা মিসাইল ওই বিস্ফোরণে নষ্ট হয়ে গেলেও দুর্ভাগ্যবশত অন্য মিসাইলটা সোজা এসে তাদের জেটের সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়। ভয়ঙ্কর বিস্ফোরণে জেটের পিছনের অংশ রীতিমতো উড়ে যায়। এরপর জেটটা যখন টুকরো টুকরো হয়ে নিচে পড়তে থাকে তখন নিজেদের জীবন বাঁচাতে দুজনের সাথে সাথে ইজেকশন করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত জেট থেকে বেরোনোর সময় জেরেমির পায়ে মারাত্মকভাবে আঘাত লাগে। এভাবে নিচে নামার সময় ক্রিস দেখতে পায় তার সিটটা বরফে ঢাকা একটা পাহাড়ের চূড়ায় গিয়ে পড়েছে, আর ঠিক তার পাশেই একটা ভাঙা পরীর মূর্তি দাঁড়িয়ে আছে। এরপর তারা দুজনে এসে ল্যান্ড করে একটা ঘন জঙ্গলের ভিতরে। তারা এখন পুরোপুরি শত্রুদের ডেরায় বা এনিমি টেরিটরিতে আটকা পড়েছে। অন্যদিকে অ্যাডমিরাল রেগার্ডের কাছে ইতিমধ্যে খবর চলে যায় যে আমেরিকান ফাইটার জেট শত্রুর এলাকায় ক্র্যাশ করেছে। ফলে রেগার্ড এক মুহূর্ত দেরি না করে স্যাটেলাইটের মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাক করার নির্দেশ দেন। এদিকে জঙ্গলে ক্রিস নিজেকে প্যারাশুট থেকে মুক্ত করে পাগলের মতন জেরেমির দিকে দৌড়ায়। সে দেখে জেরেমি একটা খোলা মাঠে তার আহত পা নিয়ে শুয়ে কাতরাচ্ছে। ক্রিস দ্রুত জেরেমির কাছে পৌঁছে তার পায়ে ব্যান্ডেজ দেয়। এরপর সে চারিপাশের লোকেশনটা অ্যানালাইসিস করে আর বলে, আমরা মিসোভিচের উত্তর পাহাড়ি এলাকায় ল্যান্ড করেছি। ক্রিস তার পকেট থেকে স্যাটেলাইট রেডিওটা বের করে রেস্কিউ টিমের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু জেরেমি হতাশ গলায় বলে, এখানে তুমি নেটওয়ার্ক পাবে না। এর আগে আমিও চেষ্টা করেছি, তাই তোমাকে ওই পাহাড়ের উপরে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, হয়তো উঁচুতে গেলে সিগন্যাল পাওয়া যাবে। জেরেমির কথা মেনে নিয়ে ক্রিস একাই ওই পাহাড়ের দিকে এগিয়ে যায়, কিন্তু ক্রিস তো আর জানতো না যে কি ভয়ানক বিপদ তার জন্য অপেক্ষা করছে। কারণ একটু দূরেই পাহাড়ের উপরে বসনিয়ান সাব আর্মিরা সৈন্যদের ফাইটার জেটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়ে গেছে। তবে তারা ক্রিস আর জেরেমিকে সেখানে পায় না। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জেনারেল লোকার। সে তার কর্নেল বাজদাকে নির্দেশ দেয়, আমার এই ফাইটার জেটের প্রত্যেকটা টুকরো ঘাঁটিতে চায়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় সেই দুর্ধর্ষ ট্র্যাকার শাসা। সে জেনারেল লোকারকে আত্মবিশ্বাসের সাথে বলে, পাইলটরা উত্তরের কোথাও ল্যান্ড করেছে, আপনি চিন্তা করবেন না, আমি ওদের ঠিকই খুঁজে বের করে আপনার সামনে নিয়ে আসব। এদিকে ক্রিস যখন কোনো মতে পাহাড়ের চূড়ায় পৌঁছায় তখন নিচের দিকে তাকিয়ে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে জেনারেল লোকার তার ভয়ানক সৈন্যদল নিয়ে জেরেমিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখে ক্রিস দ্রুতই একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়ে।
অন্যদিকে সেনারা জেরেমির পকেট থেকে তার বন্দুক বের করে সাশার হাতে দেয়। জেনারেল লোকার এবার জেরেমিকে জেরা করতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কি ওই রেস্ট্রিক্টেড এলাকার ছবি তুলেছ? জেরেমি একদম চুপ, সে একটা কথারও উত্তর দেয় না। লোকার আবারও জিজ্ঞেস করে, তুমি কি এই মিশনে একা এসেছো নাকি তোমার সাথে আর কেউ আছে? এবার জেরেমি তার বন্ধু ক্রিসকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে। সে মিথ্যে বলে জানায়, না, আমি এখানে একাই এসেছি। এরপর লোকার আর তার সৈন্যরা সেখান থেকে চলে যায় আর জেরেমির পাহারায় রেখে যায় শুধু সাশাকে। পাহাড়ের উপর থেকে লুকিয়ে ক্রিসের সবটা দেখছিল। সাশা জেরেমিকে টেনে দাঁড় করায়, তারপর তার পিছনে গিয়ে দাঁড়ায়। আর এরপর সে যেটা করে সেটা মুভির অন্যতম এক নির্দয় সিন। সাশা জেরেমিকে বন্দুক দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি করে তাকে মেরে ফেলে। নিজের চোখের সামনে প্রিয় বন্ধুকে এভাবে মরতে দেখে ক্রিস নিজের ইমোশন ধরে রাখতে পারে না, তাই সে প্রচন্ড কষ্টে একটা আর্তনাদ করে ওঠে। আর এই এক চিৎকারেই তার লোকেশন রিভিল হয়ে যায়। সাশা আওয়াজ শুনে তার সৈন্যদের অ্যালার্ট করে দেয় যে পাহাড়ের উপরে আরো একজন সৈন্য আছে। আর এই কথা শুনে সাথে সাথে সব সৈন্যরা এলোপাথারি ভাবে ক্রিসের উপরে ফায়ারিং করতে থাকে। কিন্তু ক্রিস কোনো মতে পাহাড় বেয়ে উপরে উঠে যায় আর সেখান থেকে বেঁচে পালাতে সফল হয়। তখন সাশার লোকেরা বলে, যদি সে ওই পাইলটকে মারতে চায় তবে যেন শুধু তাকেই পাঠানো হয়। কিন্তু লোকার রিস্ক না নিয়ে সাশার সাথে কর্নেল বাস্তাকেও পাঠিয়ে দেয়। আর এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর ক্যাট অ্যান্ড মাউস গেম। ক্রিস দ্রুত দৌড়ে একটা উঁচু পাহাড়ে গিয়ে বসে আর সেখান থেকেই তার রেডিও সিগন্যাল অন করে জাহাজে থাকা কমিউনিকেশন টিমের সাথে কানেক্ট করতে সক্ষম হয়। এরপর কল ট্রান্সফার হয় সোজা অ্যাডমিরাল রেগার্ডের কাছে। ক্রিস রেগার্ডকে সব কথা খুলে বলে। রেগার্ড তখন তাদের দুজনের কথা জিজ্ঞেস করলে ক্রিস জানায় জেরেমিকে তারা মেরে ফেলেছে আর এখন সৈনিকরা তাকেই খুঁজছে। এটা শুনেই রেগার্ডের চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। সে ক্রিসকে একটা জায়গার কোঅর্ডিনেটস দিয়ে বলে, তুমি ঠিক এই জায়গাটাতে গিয়ে ওয়েট করো, আমরা হেলিকপ্টার নিয়ে দ্রুত আসছি। এর সাথে সাথে সে পুরো জাহাজকে ক্রিসকে বাঁচানোর জন্য একটা রেস্কিউ অপারেশনের রেড অ্যালার্ট জারি করে। কিন্তু এখানেই ঘটে যায় আর একটা জঘন্য পলিটিক্যাল টুইস্ট। অ্যাডমিরাল পিকে জাহাজে ল্যান্ড করে দেখে যে রেগার্ড শত্রুদের এলাকায় রেস্কিউ টিম পাঠাচ্ছেন। তাই সে রেগার্ডের অফিসে ঢুকে ওয়ার্নিং দিয়ে বলে, আমরা যদি এখন এই নো ফ্লাইং জোনে গিয়ে আমাদের লোকটাকে উদ্ধার করার চেষ্টা করি তাহলে পুরো শান্তি চুক্তিটাই ভেঙে যেতে পারে। এটা একটা পলিটিক্যাল ইস্যু, তাই তোমাকে এখনই এই রেস্কিউ মিশন থামাতে হবে। সে রেগার্ডকে বলে যে ক্রিস যেন ওই রেস্ট্রিক্টেড এলাকার বাইরের একটা সেফ জোনে যায়। এমনকি সে রেগার্ডকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমার অর্ডার মান্য না করো তাহলে আমি তোমার পদ থেকে সাসপেন্ড করতে বাধ্য হব। জাস্ট চিন্তা করো, একটা পলিটিক্যাল পিয়ার বা ভাবমূর্তি বাঁচানোর জন্য একজন সোলজারের জীবন নিয়ে কেমন খেলা চলছে। রেগার্ড না চাইতেও এই জঘন্য অর্ডার মানতে বাধ্য হয়। এদিকে ক্রিস লুকিয়ে একটা বাঁধের কাছে এসে কম্পাস দিয়ে লোকেশন ট্র্যাক করছিল। ঠিক তখনই সেখানে সেই ডেডলি ট্র্যাকার সাশা পৌঁছে যায়। দূর থেকে সাশা ক্রিসকে দেখে ফেলে। এরপর সে তার স্নাইপার দিয়ে তার উপর পরপর কয়েকটা ফায়ার করে বসে, কিন্তু ক্রিস কোনো মতে সেখান থেকেও পালিয়ে বাঁচে। এভাবে দৌড়াতে দৌড়াতে ক্রিস ফাইনালি রেগার্ডের দেওয়া সেই কোঅর্ডিনেটসে পৌঁছে যায়। এরপর সে রেগার্ডকে রেডিওতে জানায় যে সে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে আর তাকে যেন এখন দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু রেগার্ড যখন বলে এটা এখন সম্ভব নয় তখন ক্রিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন সম্ভব নয়? আমি তো ঠিক জায়গাতেই আছি। তখন রেগার্ড অসহায় গলায় বলে সে এখনো শত্রুর এলাকায় আছে আর তাকে ওখান থেকে উদ্ধার করার পারমিশন দেওয়া সম্ভব নয়। তাই ক্রিসকে একটা নতুন কোঅর্ডিনেটস ফলো করে সেফ জোনে আসতে হবে। এখন এই নতুন কোঅর্ডিনেটস শুনে তো ক্রিসের বুক শুকিয়ে যায়, কারণ ওই সেফ জোনে পৌঁছাতে হলে তাকে আরো অনেক পাহাড় আর ঘন জঙ্গল পার করতে হবে। এছাড়াও তার পিছনে তো লেগে আছে পুরো সার্বিয়ান আর্মি। তাই সে হতাশ হয়ে বলে, আমি এটা করতে পারবো না, এটা অসম্ভব। তখন রেগার্ড তাকে মোটিভেট করে বলে, ক্রিস, তুমি একজন লড়ুকের নেভি পাইলট, শত্রুর ডেরা থেকে কিভাবে সার্ভাইভ করতে হয় তার ট্রেনিং তোমাকে দেওয়া হয়েছে। তাই নিজের ব্রেন আর ট্রেনিং কাজে লাগিয়ে তোমাকে ওই সেফ জোন পর্যন্ত আসতেই হবে।
এই সব কথাবার্তা শুনে ক্রিস নিজেকে শান্ত করে আর রেগার্ডের কথা মেনে নেয়। কিন্তু ঠিক তখনই তার দিকে ধেরে আসে বাজদার সাব পেট্রোলিং টিম। ক্রিস রেডিওতে আপডেট দিয়ে আবার ওই ঘন জঙ্গলের ভিতরে দৌড়াতে শুরু করে। এদিকে জাহাজে বসে রেগার্ড থার্মাল স্যাটেলাইট ইমেজারি দিয়ে ক্রিসকে ট্র্যাক করছিল। তার বডি হিটের কারণে সে শুধু স্ক্রিনে ক্রিসের শরীরে লাল আকারটাই দেখতে পাচ্ছে। দৌড়াতে দৌড়াতে ক্রিস হঠাৎ একটা কাদার গর্তে পড়ে যায়। এই দৃশ্য স্ক্রিনে দেখে রেগার্ড বুঝতে পারে ক্রিসের মুভমেন্ট একদম থেমে গেছে আর সে ধরে নেয় ক্রিসকে হয়তো গুলি করা হয়েছে। আর ঠিক তখনই সেখানে সাব পেট্রোল টিম চলে আসে। রেগার্ড স্যাটেলাইট থেকে ওই সৈন্যদের দেখতে পাচ্ছিল। সৈন্যরা যখন কাদার গর্তের কাছে আছে তখন দেখা যায় এক ভয়ানক দৃশ্য। ওই কাদার গর্তটা সাধারণ কোনো গর্ত নয়, সেটা হলো একটা বিশাল গণকবর, ঠিক যেটার ছবি ক্রিস আর জেরেমি আকাশ থেকে তুলেছিল। কাদার নিচে অসংখ্য পচা গলা মৃতদেহ পড়ে আছে আর ক্রিস নিজের বডি টেম্পারেচার লুকাতে ওই মৃতদেহগুলো নিচে লুকিয়েছিল। সৈন্যরা কাদায় নেমে তাদের বন্দুকের ব্যানর দিয়ে মৃতদেহগুলোকে খোঁচা দিয়ে চেক করতে থাকে, কিন্তু কপাল ভালো তারা ক্রিসকে খুঁজে পায় না আর এরপরেই সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সাব সৈন্যরা সেখান থেকে চলে গেলে ক্রিস ওই মৃতদেহগুলোর নিচ থেকে বেরিয়ে আসে। তারপর সেখান থেকে কোনোরকম পালিয়ে বাঁচে। এরপর জাহাজে বসে রেগার্ড স্যাটেলাইটে দেখতে পায় যে ক্রিস এখনো বেঁচে আছে, কিন্তু ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি। তাদের স্যাটেলাইটের উইন্ডো বা সিগন্যালের সময় শেষ হয়ে যাওয়ায় পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, যার ফলে সে আর লাইভ ছবি দেখতে পায় না। সব দেখে রেগার্ড প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ক্রিসকে বাঁচানোর জন্য যে কোনো মূল্যে একটা রাস্তা বের করতেই হবে। আর ঠিক তখনই তার চোখ যায় টেবিলের ড্রয়ারে রাখা অ্যাডমিরাল পিকের দেওয়া সেই স্কাই নিউজের ভিজিটিং কার্ড। এখানে রেগার্ড খেলে দেয় এক বিশাল পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। সে গোপনে ওই সাংবাদিককে কল করে সব ইনফরমেশন লিক করে দেয়। আর এর কিছুক্ষণের মধ্যেই ওই সাংবাদিক ক্রিস ও জেরেমির জেট বিধ্বস্ত হওয়ার খবরটা ব্রেকিং নিউজ হিসেবে ব্রডকাস্ট করে দেয়, যার ফলে পুরো দুনিয়া জেনে যায় যে বসনিয়ায় আমেরিকান ফাইটার জেট ক্র্যাশ করেছে। এদিকে জেনারেল লোকারও টিভিতে ব্রেকিং নিউজ দেখে রেগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে যে এখন পরিস্থিতি বেশ জটিল হয়ে গেছে, তাই সে কর্নেল বজদার কাছে গিয়ে ধমক দিয়ে বলে, তোমাদের এতক্ষণে ওই পাইলটকে ধরে মেরে ফেলা উচিত ছিল। এরপর সে সোজা চলে যায় তাদের ওই গোপন ঘাঁটিতে, যেখানে ক্রিসের জেটের ধ্বংসাবশেষ জড়ো করা হয়েছিল। এখানে টেকনিশিয়ানরা পুরো জেটটা তন্ন তন্ন করে খোঁজে। লোকার এক টেকনিশিয়ানের কলার চেপে ধরে যে তুমি কি ওই ক্যামেরাটা পেয়েছো? টেকনিশিয়ান ভয়ে ভয়ে বলে সে ক্যামেরা আর স্টোরেজ ইউনিট পেয়েছে ঠিকই, কিন্তু তাতে কোনো ফিল্ম নেই। এখন ছবিগুলো যেটার কোথাও ডিজিটাল ভাবে হয়তো স্টোর করা আছে, আর হতে পারে সে হার্ড ড্রাইভটা এই ক্র্যাশে নষ্ট হয়ে গেছে। তখন লোকার রেগে গিয়ে অর্ডার দেয়, যতক্ষণ না তুমি সেই হার্ড ড্রাইভ পাচ্ছ ততক্ষণ তোমাকে এই ধ্বংসাবশেষের মধ্যেই খুঁজতে হবে, কারণ ওই হার্ড ড্রাইভে তাদের সকল কুকীর্তির প্রমাণ আছে। এদিকে জাহাজে অ্যাডমিরাল পিকে রেগার্ডের রুমে ঝড়ের মতো ঢোকে। সে রেগে গিয়ে চিৎকার করে বলে যে তোমাকে এই খবর মিডিয়াতে লিক করতে কে বলেছে? রেগার্ড তখন শান্ত হয়ে জবাব দেয়, আমাকে যে কোনো মূল্যেই আমার পাইলটকে বাঁচাতে হবে। তাই আমেরিকান নাগরিকরা এখন ক্রিসকে যত দ্রুত সম্ভব ফিরে আনার দাবি করছে, ফলে আপনিও এখন আর মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। কিন্তু পিকে জানায় যে এই কারণে দেখো যুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে ক্রিস সেই সেফ জোনে যাওয়ার সময় একটা পরিত্যক্ত বিশাল ফ্যাক্টরির ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু ফ্যাক্টরির ঠিক মাঝখানে মাটিতে দুদিকে পোতা ছিল ল্যান্ডমাইন, আর সেগুলো একদম সূক্ষ্ম তার দিয়ে জুড়ে দেওয়া হয়েছিল। ক্রিস এবার সাবধানে এক এক করে ল্যান্ডমাইনগুলো এড়িয়ে সামনে আগাতে থাকে, কিন্তু সেই সময় সেখানে তিনজন সার্ব সৈন্য গাড়ি নিয়ে চলে আসে আর ক্রিসকে দেখেই শুরু করে দেয় ফায়ারিং। মুহূর্তে ক্রিস নিজেকে বাঁচাতে দৌড় দেয়, আর তার পিছে পিছে আসা সৈন্যরা কোনো রকম বুঝতে না পেরেই সে ল্যান্ডমাইনে বিস্ফোরিত হতে থাকে। কিন্তু সেই বিস্ফোরণের চেন রিয়াকশনের কারণে সব ল্যান্ডমাইনগুলো ফাটতে শুরু করে, আর চোখের পলকে পুরো ফ্যাক্টরি যেন এক অগ্নিকাণ্ডে পরিণত হয়। তবে ক্রিস কোনো মতো দৌড়ে সে ল্যান্ডমাইনের হাত থেকেও বেঁচে ফেরে। অন্যদিকে জাহাজের রেগার্ড ক্রিসকে বাঁচানোর জন্য একটা রেস্কিউ টিম তৈরি করে। ঠিক তখনই সেখানে পিকে এসে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। সে জানায় যে এখন থেকে এই রেস্কিউ মিশন তার ন্যাটো টিমই পরিচালনা করবে এবং রেগার্ডকে এই মিশন থেকে দূরে থাকতে হবে। এদিকে সাশা ওই ফ্যাক্টরির ভিতর দিয়ে ক্রিসকে ট্র্যাক করে একদম কাছে চলে আসে। ক্রিস যখন সাশার সামনে পড়তেই যাচ্ছিল ঠিক তখনই ক্রিস দৌড়ে
একটা ব্রিজ পার হয়ে মেন রাস্তায় চলে আসে। সেখানে এবার সে একটা পিকআপ দেখতে পায় আর তাতে কিছু লোকাল গেরিলা ফাইটার বসেছিল। এরা সবাই সার্ব সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছিল, তাই তারা ক্রিসকে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর সাশা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ক্রিসকে মিস করে ফেলে। তবে এখানে সাশা বুঝতে পারে যে ক্রিস কোথায় যেতে পারে, তাই সে দ্রুতই তার কন্ট্রোল টিমকে তা জানিয়ে দেয়। অন্যদিকে ক্রিস জানতে পারে যে তারা হাস শহরের দিকে যাচ্ছে, আর এই নামটা শুনেই সে যেন হাফ ছেড়ে বাঁচে, কেন ওই হাস শহরের কাছে ছিল রেগার্ডের দেওয়া সে নতুন কোঅর্ডিনেটস। যাই হোক, পিকআপ ট্রাকটি হাস শহরে প্রবেশ করার সাথে সাথেই তাদের উপরে বৃষ্টির মতন ফায়ারিং শুরু হয়। যাই হোক, এই ফায়ারিং এর কারণে তাদের ট্রাক উল্টে যায় আর সবাই ট্রাক থেকে ছিটকে পড়ে। ক্রিস আর বেঁচে যাওয়া গেরিলা ফাইটাররা দ্রুত একটা ভাঙাচোরা দালানে ঢুকে যায়। এবার দালানের ভিতরে আরো কিছু গেরিলা ফাইটার লুকিয়ে ছিল। তারা ক্রিসকে দেখেই চিনে ফেলে এবং বলে ওঠে, আরে এ তো সেই আমেরিকান পাইলট যাকে আমরা টিভিতে দেখেছি। সেখানে ক্রিস জানতে পারে এক ভয়াবহ খবর, এই হাস শহর দখল করার জন্য সার্ব সৈন্যরা এখন চারিদিক থেকে অ্যাটাক করছে। এরপর সেখানকার একজন গেরিলা ফাইট ক্রিসকে জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের উপরে বোমা ফেলেছিলে? ক্রিস জানায় তারা তো এখানে শুধু ছবি তুলতে এসেছিল। তখন ওই লোকটা একটা ভয়ানক সত্য কথা বলে। সে জানায় সার্ব সৈন্যরা আমাদের নিরীহ মানুষ ও শিশুদের মেরে গর্তে পুঁতে দিয়েছে। ক্রিস মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি নিজে ওই গণকবরগুলো দেখেছি এবং সেগুলোর ছবিও তুলেছি। আর ঠিক তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। ক্রিস সহ সবাই সেই বিস্ফোরণের ধাক্কায় দূরে গিয়ে পড়ে। এরপর সার্ব সৈন্যরা ভিতরে ঢুকে সেখানে তল্লাশি চালাতে গেলে তারা একটা মৃতদেহ দেখতে পায়, যার গায়ের ইউনিফর্মে লেখা আছে ক্রিসের নাম। এছাড়াও তার সামনে পড়ে আছে ভাঙা রেডিও। এই দৃশ্য দেখে তারা বুঝে যায় ক্রিসকে ফাইনালি তারা হত্যা করতে পেরেছে। কিন্তু সাশার চোখকে এত সহজে ফাঁকি দেওয়া যায়? সে সাথে সাথেই ওই মৃতদেহের হাত দেখে বলে এটা ওই পাইলটের মৃতদেহ নয়, কারণ এর হাতে রয়েছে একটা স্পেশাল ট্যাটু যেটা একজন প্রিজন ক্যাম্পে বন্দি থাকা প্রিজনারদের দেওয়া হয়। কিন্তু জেনারেল লোকাচ্ছিল আর এক কাঠি উপরে। সে চালাকি করে ওই মৃতদেহটাকেই গুলি করে আর মিডিয়াতে একটা ফেক নিউজ ছাড়িয়ে দেয়। তারা বলে তারা ক্রিসের মৃতদেহ পেয়ে গেছে আর তাকে ওই গেরিলা ফাইটাররাই নাকি হত্যা করেছে। মানে কি আর বলবো, কোন লেভেলের বুদ্ধি থাকলে এরকম পাশার দান পুরো উল্টে দেওয়া যায়। কিন্তু এখানেই আমরা একজন সার্ব সৈন্যকে দেখি যে কিনা সবার সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল। আর এই ব্যক্তিটা কেউই নয়, সে হলো স্বয়ং ক্রিস, যে কিনা সার্ব সৈন্যদের ছদ্মবেশ ধরে শত্রুদের সামনে দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে পিকআপ ট্রাকের ওই ছেলেটাকে দেখতে পায় আর তাকে নিয়েই দৌড়াতে থাকে। এবার তারা দৌড়াতে দৌড়াতে একটা খেলার মাঠে পৌঁছায়, আর যেটাই ছিল ক্রিসের রেস্কিউ পয়েন্ট। ইতিমধ্যেই আকাশে রেস্কিউ হেলিকপ্টার এগিয়ে আসছে আর ক্রিস ভাবছে যে হয়তো তার মিশন এখানেই শেষ। কিন্তু ওই যে লোকারের ছড়ানো ফেক নিউজ ততক্ষণে পুরো দুনিয়ায় ব্রেকিং নিউজ হয়ে গেছে। সবাই জেনে গেছে যে ক্রিস মারা গেছে, আর এই কারণে জাহাজের অ্যাডমিরাল রেগার্ডকেও জানানো হয় ক্রিস আর বেঁচে নেই। ফলে এই রেস্কিউ মিশন যেন দ্রুতই ক্যান্সেল করা হয়। তাই ন্যাটো থেকে হেলিকপ্টার পাইলটকে নির্দেশ দেওয়া হয় যে মিশন ওভার, তাদের ফিরে আসতে হবে। যার কারণে ক্রিসের চোখের সামনেই ওই রেস্কিউ হেলিকপ্টারটা ইউটার্ন নিয়ে ফিরে যেতে শুরু করে। জাস্ট একবার ক্রিসের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবো, এই মুহূর্তে তোমার কেমন লাগতো? ক্রিস পাগলের মতন ফায়ারিং করতে থাকে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না, যার কারণে ক্রিস এবার হতাশ হয়ে ভেঙে পড়ে। এছাড়াও জাহাজে ক্রিসের এই ফেক ডেথ নিউজ শুনে তার সহযোদ্ধারা রেগার্ডের উপরে ফেটে পড়ে বলে, ওরা ক্রিসকে মেরে ফেললো আর আমরা কিছু করতে পারলাম না। এদিকে লোকার সাশাকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে ক্রিসের আসল বডি ফিরিয়ে আনতে হবে। এর কিছুক্ষণ পরে ক্রিস দূরের একটা পাহাড়ে সেই ভাঙা পরীর মূর্তিটা দেখতে পায়, যেখানে তার ফাইটার জেটের ইজেকশন সিটটা পড়েছিল। এই মুহূর্তে ক্রিসের হঠাৎ মনে পড়ে যায় ওই ইজেকশন সিটে একটা ইমার্জেন্সি বিকন আছে, যা দিয়ে সে জাহাজে সিগন্যাল পাঠাতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ওই সিটের নিচে আছে সে হার্ড ড্রাইভ, যেখানে গণকবরের ছবিগুলা স্টোর করা আছে। ক্রিস ওই ছেলেটাকে একটা সেফ জায়গায় রেখে একাই সেই বিপজ্জনক পাহাড়ের দিকে রওনা দেয়। এবার পাহাড়ে পৌঁছাতেই সে লুকিয়ে সিটটার কাছে যায় এবং দেখে বিকনটা কাজ করছে কিনা। তারপর ক্রিস দ্রুত সেটা ঠিক করে অ্যাক্টিভ করে দেয় আর হার্ড ড্রাইভের কভারটা খোলার চেষ্টা করতে থাকে। এদিকে বিকন চালু হতেই তার সিগন্যাল পৌঁছে যায় জাহাজে, কিন্তু সমস্যা হলো সার্ব আর্মির রাডারেও তার লোকেশন ট্র্যাক করে ফেলে। অন্যদিকে অ্যাডমিরাল রেগার্ড তখন জাহাজ আমেরিকায় ফিরিয়ে নিচ্ছিল,
কিন্তু ক্রিসের সিগন্যাল পেতে রেগার্ড বুঝতে পারে যে ক্রিস এখনো বেঁচে আছে, কারণ সে ভালো করে জানতো যে এখন রেস্কিউ গেলে তাকে কোর্ট মার্শালের মুখে পড়তে হবে। কিন্তু একজন সত্যকার লিডার কি আর তার সৈনিককে বিপদে ফেলে যেতে পারে? রেগার্ড নিজের ক্যারিয়ার বাজি রেখে ক্রিসকে বাঁচানোর জন্য তার টিম প্রস্তুত করে এবং হেলিকপ্টার নিয়ে বেরিয়ে যায়। এদিকে ক্রিস লোকেশনের দিকে যাওয়ার সময় পাহাড়ে ঘটে এক দুর্ঘটনা। কর্নেল বাজদা ভুল করে একটা ল্যান্ডমাইনের উপরে পা দিয়ে ফেলে। তারপর সে সাশার কাছে সাহায্য চায়, কিন্তু সাশা এতটাই নিষ্ঠুর যে সে বাজদাকে ওই অবস্থায় ফেলে রেখে সামনে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বিশাল এক বিস্ফোরণের শব্দ শোনা গেলে বোঝা যায় বাজদা সেখানে ছাতু হয়ে গেছে। আর এই শব্দ শুনে ক্রিসও বুঝতে পারে তার সামনেই হয়তো বড় বিপদ। ইতিমধ্যে লোকারও তার পুরো আর্মি নিয়ে সিগন্যাল লোকেশনের দিকে বেরিয়ে পড়েছে। এছাড়াও সাশা ক্রিসের পিছু নিয়ে পাহাড়ে গিয়ে পৌঁছায় আর একটা ঝোপের পিছনে পজিশন নেয়। সে দেখতে পায় ইজেকশন সিটের কাছে ক্রিস বন্দুক হাতে লুকিয়ে আছে। ঠিক তখনই আকাশে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। সাশা আর দেরি না করে সোজা সিটের দিকে এগিয়ে আসে, কিন্তু সিটের কাছে পৌঁছাতেই দেখে যে সেখানে ক্রিস নেই, জাস্ট ক্রিসের একটা গ্লাভস আর বন্দুক রাখা আছে। মুহূর্তে সাশা বুঝতে পারে যে সে ইতিমধ্যে ফাঁদে পা দিয়েছে। আর ঠিক তখনই ক্রিস তার পিছন থেকে বেরিয়ে এসে গুলি শুরু করে দেয়। দুজনের মধ্যে শুরু হয় এক মরণপণ লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে ক্রিস একটা জ্বলন্ত ফ্লেয়ার বের করে সোজা সাশার বুকে গেঁথে দেয়, আর এভাবেই শেষ হয় সে ভয়ঙ্কর ট্র্যাকারের জীবন। সাশা মারা যাওয়ার পরপরই জেনারেল লোকার তার ট্যাঙ্ক আর বিশাল সেনাবাহিনী নিয়ে হাজির হয়ে যায়। তারা ক্রিসকে লক্ষ্য করে বৃষ্টির মতন গুলি চালাতে শুরু করে। এদিকে ক্রিস জীবন বাঁচাতে ওই পরীর মূর্তির আড়ালে গিয়ে লুকায়। আর ঠিক সেই মুহূর্তে অ্যাডমিরাল রেগার্ডের নেতৃত্বে ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসের 3টা UH-1U হেলিকপ্টার চলে আসে। আমেরিকান মেরিন আর সার্ব আর্মিদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। মিসাইল আর গুলির শব্দে পুরো পাহাড় কেঁপে ওঠে। গোলাগুলির এক পর্যায়ে একটি গুলি গিয়ে সোজা লাগে ইজেকশন সিটে, আর এই কারণেই সেই হার্ড ড্রাইভের কাভারটা খুলে যায়। এখন ক্রিস দূর থেকে সেটা দেখে নেয়, তাই সে জীবনের মায়া ত্যাগ করে হেলিকপ্টারের কাভার ফায়ারিং এর মাঝখান দিয়ে ওই সিটের কাছে পৌঁছায়। তারপর অনেক কষ্টে হার্ড ড্রাইভটা বের করে সে সোজা ছুটে যায় হেলিকপ্টারের দিকে। এদিকে সার্ব আর্মি তখন তাদের সমস্ত শক্তি দিয়ে ক্রিসের উপরে গুলি চালাচ্ছে। ক্রিস দৌড়ে পাহাড়ের একবারে খাদের কিনারায় আসে এবং সোজা হেলিকপ্টারে লাফ দেয়। ঠিক তখনই হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলতে থাকা এক সঙ্গী ক্রিসকে ধরে ফেলে, আর নিচে দাঁড়িয়ে থাকা লোকার এটা দেখে পুরোই অবাক হয়ে যায়। তার চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না যে এত বড় আর্মির হাত ফসকে একটা পাইলট কিভাবে পালিয়ে গেল। রেগার্ড ও তার টিম ক্রিসকে টেনে হেলিকপ্টারে তুলে নেয়। ক্রিস হাঁপাতে হাঁপাতে রেগার্ডের হাতে ওই হার্ড ড্রাইভটা দেয় আর বলে এই হার্ড ড্রাইভটার জন্যই ওরা জেরেমিকে মেরে ফেলেছে। এরপর সে হেসে বলে, স্যার আমার এই রেজিগনেশন লেটারটা আমি ফেরত চাই। আর এটা শুনে রেগার্ডো মুচকি হেসে ক্রিসকে তার লেটারটা ফিরিয়ে দেয়। এভাবে ফাইনালি হেলিকপ্টারগুলো এয়ারক্রাফটে ল্যান্ড করে, আর ডেকে থাকা সব ক্রু মেম্বাররা তুমুল করতালির মাধ্যমে তাদের হিরোকে স্বাগত জানায়। মুভির একদম শেষ সিনে আমরা জানতে পারি যে ক্রিস তারপর থেকে এই নেভিতেই ছিল, আর তার আনা ওই ফটোগ্রাফিক প্রমাণের ভিত্তিতে জেনারেল লোকারকে গণহত্যা ও যুদ্ধ অপরাধের জন্য গ্রেফতার করার কঠিন শাস্তি দেওয়া হয়। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধ অমান্য করায় অ্যাডমিরাল রেগার্ড তার কমান্ড হারায়। তাকে ওয়াশিংটনের একটা ডেস্ক জবের প্রস্তাব দেওয়া হলেও সে তার নাবিকদের সামনে মাথা উঁচু করে অবসর গ্রহণ করে। আর ঠিক এই আইকনিক এন্ডিং এর মধ্যে দিয়ে শেষ হয় মুভিটি।